প্রিয় দর্শক, শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত টকশো মুক্তমত সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আমাদের আজকের এই আলোচনাটা আমরা করব। তবে মূলত আলোচনার বিষয়বস্তু থাকবে সেটি হচ্ছে যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্য মূল্যবৃদ্ধি। যদি সুযোগ থাকে আমরা হয়তো বা যে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সেই নির্বাচনের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আমরা কথা বলবো। এ কারণে আমাদের সাথে আজকে দুজন নেতৃস্থানীয় ব্যক্তি স্টুডিওতে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন আওয়ামী লীগ নেতা, সিরাজগঞ্জ ২ আসনের সম্মানিত সংসদ সদস্য প্রফেসর ডাক্তার হাবিব মিল্লাত রয়েছেন আমাদের সাথে। অন্যদিকে রয়েছেন বিএনপি সহস্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক এমপি শাম্মী আক্তার রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন ডক্টর সেলিম মাহমুদ, তথ্য গবেষণা সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, তিনি জ্বালানি বিশেষজ্ঞ। তিনি রয়েছেন আমাদের সাথে। যুক্ত হবার কথা রয়েছেন অধ্যাপক ডক্টর এজাজ আহমেদ, জ্বালানি বিশেষজ্ঞ। মূলত যে আলোচনাটা, সেই আলোচনাটা আসলে এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে আমরা আলোচনাটা করছিলাম। এবং আমি যে বিষয়টি দেখেছি যে গতকালকে আমাদের টেলিভিশন সহ প্রায় টেলিভিশনে বলা হচ্ছিল যে রাতের আধারে কেন এই ধরনের মূল্য বৃদ্ধিটা করা হলো এবং এই মূল্য বৃদ্ধির কেন আগাম প্রস্তুতিমূলক কোনো কিছু কথা বলা হয়নি। সেই জায়গার মধ্যে সরকারের পক্ষ থেকে নানা ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে ডক্টর সেলিম মাহমুদও সেই বিষয়গুলোকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছে। তবে আজকের প্রেক্ষাপটটা একটু ভিন্ন হয়েছে এবং এই কারণের জন্য যে গণপরিবহন যেটি বন্ধ ছিল, সেই বন্ধ গণপরিবহনের যারা মালিকরা, শ্রমিকরা, তাদের সাথে একটা আলোচনার মাধ্যমে সেখানে ভাড়া কী হবে সেটা নির্ধারণ করা হচ্ছে। সে বিষয়ে প্রতিবেদন রয়েছে। প্রতিবেদনটি দেখার পরে আমরা আমাদের আলোচনা আসবো। আমরা দেখে নেই আজকের এটিএন বাংলায় প্রচারিত গণপরিবহনের ভাড়া এবং এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে, সেই রিপোর্টটি। নতুন বাস ভাড়া চূড়ান্ত করার পর পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বাস মালিক সমিতি। দূরপাল্লায় বাস ভাড়া কিলোমিটার প্রতি ১ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর মহানগরীতে বাস ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ১৫ পয়সা ও মিনি বাস ভাড়া ২ টাকা ৫ পয়সা। এর ফলে মহানগরে বাস ভাড়া বাড়ল ২৬.৫%, আর দূরপাল্লায় ভাড়া বাড়ল ২৭%। সিএনজি চালিত বাস আগের ভাড়াতেই চলবে। রাজধানীর বনানীতে বিআরটি ভবনে আলোচনার মাধ্যমে এই বাস ভাড়া চূড়ান্ত হয়। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রেক্ষাপটে গণপরিবহনে ভাড়া পুনর্নির্ধারণে পরিবহন মালিক সমিতির নেতাদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উভয় পক্ষই বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব দেয়। দীর্ঘ ৫.৫ ঘন্টারও বেশি সময় ধরে আলোচনার পর বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়। নতুন ভাড়া অনুযায়ী দূরপাল্লার বর্তমান বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছে। অর্থাৎ কিলোমিটার প্রতি যাত্রীকে বাড়তি ৩৮ পয়সা গুনতে হবে। এছাড়া মহানগরীতে বড় বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা, মিনি বাসে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি কিলোমিটার ছিল ১ টাকা ৪২ পয়সা, এটা এখন ১ টাকা ৮০ পয়সা। ঠিক আছে, এটা একটু আপনারা কাইন্ডলি নোট করেন। আর ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীর যে বাসের জন্য ছিল যে ১ টাকা ৭০ পয়সা, তার জায়গায় এখন ২ টাকা ১৫ পয়সা। আর মিনি বাসের ক্ষেত্রে ১০ পয়সা কম, ২ টাকা ৫ পয়সা। তবে সিএনজি চালিত বাসের ক্ষেত্রে নতুন ভাড়ার নিয়ম প্রযোজ্য হবে না। তো সিএনজির মূল্য বাড়ে নাই, গ্যাসের মূল্য বাড়ে নাই, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। নতুন ভাড়া নির্ধারণের পর সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় তিনি নতুন ভাড়ার চেয়ে বেশি না নেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। বাসের মালিকদেরকে অনুরোধ করব, আজকে এখন থেকে ধর্মঘট প্রত্যাহার করে যোগাযোগ ব্যবস্থা যেন স্বাভাবিক হয়। যে ভাড়ার কথা বলা হইল সে ভাড়া আগামীকালকের মধ্যে গেজেট হয়ে যাবে এবং সে ভাড়া অনুযায়ী যেন বাস পরিচালিত হয়। জ্বালানি তেলের দাম লিটারে ১৫ টাকা করে বাড়ানোর প্রতিবাদে ৩ দিন ধরে পরিবহন ধর্মঘটে সারা দেশে জনদুর্ভোগ সৃষ্টি হয়। এরপরই বিআরটিএ এবং বাস মালিকদের বৈঠকের সিদ্ধান্তে এই অচলাবস্থার অবসান হলো। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। প্রদর্শক, আমরা ইমদাদুল্লাহ বাবুর রিপোর্টটি দেখলাম। সেই রিপোর্টটির মধ্যে আসলে মোটামুটিভাবে একটা চুলচেরা বিশ্লেষণ রয়েছে। আমরা দেখেছি বাস মালিকদের পক্ষ থেকে বলা হয়েছে যে ভাড়ার গ্যাজেট হবে আগামীকাল থেকে, সেই ভাড়ার বেশি যাতে না নেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে যে ভাড়াটি বাড়ানো হচ্ছে, সেই ভাড়াটাই কতখানি যুক্তিসঙ্গত। সিএনজির ভাড়া বাড়ানো হবে না সেটিও বলা হচ্ছে। সেটি কিভাবে কে কোথায় দেন দরবার করবে এবং যারা বাসের যাত্রী হবেন তাদের সাথে কতখানি এই বাসের ভাড়া নিয়ে এক ধরনের বচসা হবে, সেই বিষয়গুলো কিন্তু এখন আলোচনার জন্য সামনে চলে আসছে। আমি যারা হাবিব মিল্লাত আপনাকে দিয়ে শুরু করতে চাই, যে সেটি হচ্ছে যে যেহেতু সরকারি দলের মাননীয় এমপি এবং
যত দোষ নন্দ ঘোষ সব কিছু আপনাদের দিয়ে আলোচনা করতে হয় এবং সেখানে যেমন আমাদের সেলিম ভাই এবং অন্য যারা জ্বালানি বিশেষজ্ঞ রয়েছেন যারা একটু বোঝাবার চেষ্টা করেন যে এটা আসলে একটা অ্যাডজাস্ট করবার জন্য দ্যাট যেটা বিশ্ববাজারে তেলের মূল্য বাড়িয়েছে সে বাড়াটাকে অ্যাডজাস্ট করবার জন্য করা হয়েছে, কিন্তু বলা হচ্ছে যে একসময় 43,000 কোটি টাকা প্রফিট করেছিল পেট্রোলিয়াম কর্পোরেশন এবং এখন কী কারণের জন্য এই অল্প সময় কোভিডকালীন সময় মানুষের এই দুর্ভোগ, মাত্র কোভিড থেকে আমরা উত্তরণের দিকে যাচ্ছি, সে সময় এ ভাড়া বাড়ানো হচ্ছে এবং একই সাথে তেলের মূল্য বৃদ্ধি করা হচ্ছে, আপনি কীভাবে দেখবেন বিষয়টাকে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার স্বামী আক্তার আপাকে এবং শুভেচ্ছা সকলকে। তো যে কথাটি আপনি বললেন তেলের মূল্য বৃদ্ধি, আপনি জানেন বাংলাদেশে তেলের দাম সর্বশেষ সম্ভবত বেড়েছিল 2013 সনে, পরবর্তীকালে কিন্তু 2016 সনে সেই তেলের দামটি কমিয়ে দেওয়া হয় এবং তার 5 বছর পরে বিশ্ববাজারে তেলের দাম বাড়ার কারণে এবং সাথে সাথে আরেকটি জিনিস যে আমাদের পার্শ্ববর্তী দেশে তেলের দাম যদি আমাদের দাম যদি কম থাকে তাহলে অনেক তেল সে দেশে চলে যায় চোরাই পথে, সেটা বন্ধ করার জন্য হয়তোবা তেলের দামটি বাড়ানো হয়েছে। এখন কথা হচ্ছে যে তেলের দাম বাড়ালে বিভিন্ন জায়গায় অবশ্যই এর প্রভাব পড়ে। সবচেয়ে আমি অবাক হয়েছি যে এই যারা পরিবহন মালিক, যে বাস বলেন, ট্রাক বলেন, কাভার্ড ভ্যান বলেন কিংবা লঞ্চ বলেন, তারা অবিবেচনা প্রসূ থেকেই তারা কিন্তু তাদের ধর্মঘটটি ডেকেছে। আপনি যদি সংখ্যার হিসাবে ধরেন সারা বাংলাদেশে দূরপাল্লার বাস ধরেন রয়েছে যে সংখ্যাটি, আমি 12,000-এর বেশি বা কিছু এবং ঢাকা শহরে না 12,000, ঢাকার বাইরে 1 লক্ষর বেশি, তাদের কিন্তু 90% কিন্তু সিএনজি দিয়ে চলে আর 10% বা তার কাছাকাছি কিন্তু এই ডিজেল দিয়ে চলে এবং কেরোসিন তেলের সাথে এর কিন্তু কোনো সম্পর্কই নেই। তাহলে চিন্তা করে দেখেন এই 10% বাসের জন্য বা 11% বাস ট্রাকের জন্য পুরো শতভাগ কেন স্ট্রাইকে যাবে, কেন তারা ধর্মঘট ডাকবে? তা এবং যিনি এর সভাপতি, মানে একটা সমিতির সভাপতি আপনি দেখেন মশিউর রাঙা, তিনি কিন্তু আজকেও বলেছেন আমরা এই ব্যাপারে কোনো ধর্মঘট ডাকিনি, মালিকরা হয়তো বা বাস বন্ধ করে দিয়েছে যার সাথে আমরা একমত নই, তবে নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য আমরা হয়তো তাদেরকে কিছু বলতেও পারছি না। এইটা হচ্ছে বর্তমান অবস্থাটি। অর্থাৎ কিছু কিছু মালিক সমিতি, যার মধ্যে আমরা শুধু যে বলবো সরকার দলীয় রয়েছে তা কিন্তু নয়, মালিক কিন্তু যারা মালিক তারা কিন্তু বিভিন্ন দল করেন এবং বলেন না শুধুমাত্র আওয়ামী লীগের বাস মালিক রয়েছে। শাহজাহান খান সাহেব একই কথা বলেছেন, শাহজাহান খান সাহেব একই কথা বলেছেন, আজকে রাতেও বলেছেন একই কথা। তো তাহলে চিন্তা করেন সকলে মিলেই কিন্তু এই কাজটি করেছে। হ্যাঁ, 15 টাকা বাড়ানোতে একটা 10 ভাগ যানবাহনের বা 12 ভাগ যানবাহনের কষ্ট হয়তো বেড়ে যাবে। আরেকটা জিনিস চিন্তা করে দেখেন, তেলের দাম বা ডিজেলের দাম কিন্তু বাড়ানো হয়েছে 23% কাছাকাছি। এতে কিন্তু ড্রাইভারের বেতন বাড়েনি, গাড়ির যে মেইনটেনেন্স সেটা বাড়েনি, কিংবা অন্য কিছুই কিন্তু বাড়েনি, শুধু তেলের দামটা বেড়েছে। আমি জানি এতে কিছু জনগণের কষ্ট হবে, সেটাও আমি স্বীকার করছি, কিন্তু তার জন্য যে লঞ্চ মালিক সমিতি বা অন্য সমিতি শতভাগ ভাড়া বৃদ্ধির কথা বলেছে বা দিয়েছে, এটা কিন্তু আমার কাছে অবাক লেগেছে। আপনি যদি খেয়াল করে দেখে থাকেন, একটু আগে আপনাদের সংবাদে দেখলাম এবং যে 27 ভাগের কাছাকাছি ওই সমস্ত বাস বা পরিবহনে বেড়েছে যাদের 27 ভাগ বা তার কম আসলে, কারণ মিনি বাসে দেখলাম আরও কম, 10 পয়সা কম, সেটা পার্সেন্টেজ অনেক বেশি আসলে। সেটা হয়তো বা ধরেন আরও 7-8% কমে যাবে। সে যেটাই হোক না কেন, সেটা হতে শুধুমাত্র কিন্তু ওই 10-12 ভাগ বাসে কিন্তু এফেক্ট করার কথা, এবং সেটা আগামীকাল থেকে গেজেট হওয়ার পর থেকে। জি মিলাদ ভাই, আমি একটা জায়গায় আসি, এই যে তেলের মূল্য বৃদ্ধি, সে কারণে বাসের ভাড়া বৃদ্ধি করা হলো, এর সাথে কি অন্য কোনো এফেক্ট পড়বে কিনা আমাদের ইকোনমিতে? যেমন মনে করেন যে আমাদের দ্রব্যমূল্যের দাম বাড়বে কিনা, আমাদের জীবনযাত্রার ব্যয় বাড়বে কিনা, সেটি হবে কিনা? আপনাকে কিন্তু আমি একটা কথা বলেছি যে ধরেন শুধু এটা তো শুধুমাত্র গণপরিবহন, ট্রাকও কিন্তু এর মধ্যে আছে, জি, তারাও কিন্তু পরিবহন করে। জি, তারা যদি ডিজেলে চলে অবশ্যই তাদেরকে কিছুটা হলেও তো তারা কিন্তু তাদের ধর্মঘট উড্র করেনি এখনো, তারা বলেছে আমরা এখনো ধর্মঘট উড্র করিনি, যারা ওই যে কাভার্ড ভ্যান যারা চালায় বা তারা কিন্তু চালায়, উড্র করেনি। এটা কিন্তু এই যে তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে কিন্তু ভাড়া বৃদ্ধি হলো। যখন প্রথম দিন তেলের মূল্য হঠাৎ রাত্রিবেলা দেখলাম টেলিভিশন স্ক্রলে, পরে যখন পরিবহন মালিকরা ধর্মঘট করলো তখনই বুঝে ফেললাম যে আসলে বিষয়টা হচ্ছে একটা নেগোশিয়েট করার জন্য একটা অবস্থান তৈরি করা। এখন যে বিষয়টা মধ্যে কথা জানবার দরকার সেটি হচ্ছে যে এই তেলের মূল্য বৃদ্ধির কারণে ভাড়া বেড়েছে গণপরিবহনের, অন্য কোনো জায়গায় কিন্তু বাড়বে কিনা, জীবনযাত্রার ব্যয় বাড়বে কিনা, দ্রব্যমূল্যের দাম বাড়বে কিনা? আমাদের দেশে কিন্তু মানুষ সুযোগ গ্রহণ করে, বিশেষ করে অসাধু ব্যবসায়ীরা। আপনি দেখেন রোজার দিনে
রোজা শুরু হওয়ার আগে পৃথিবীর মুসলিম দেশগুলোতে কিন্তু সবাই চেষ্টা করে কিভাবে দামটি কমিয়ে সহনীয় পর্যায়ে রাখা যায়। আর বাংলাদেশে কিন্তু রোজা শুরু হওয়ার আগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়তে থাকে। কারণটি হচ্ছে তারা এটা সুযোগ বুঝে কোপটি মারে, আমরা সেটা খেয়াল করছি বারবার। শুধু যে যে কোনো সরকারের এই সময় ক্ষেত্রে কি তাই হবে কিনা? এই ক্ষেত্রে না, বাস্তবতার ক্ষেত্রে কিছুটা তো বাড়বে ডেফিনেটলি, কোনো সন্দেহ নেই, কিন্তু সেটার পরিমাণটা কত বাড়া উচিত আর কতটুকু বেড়েছে সেটা বাজার মনিটরিং এ যারা আছে তাদেরকে অবশ্যই নজর রাখতে হবে। আমাদের সেলিম ভাই রয়েছেন এবং অত্যন্ত বিচক্ষণতার সাথে তার উত্তর দিয়ে থাকেন, কোথাও ডান বাম হয় না, খুব বুদ্ধিমত্তার সাথে তিনি জবাব দিয়ে থাকেন। যে এখানে যে কথাটি বলা হচ্ছে যে আমরা দেখেছি যে চোরাই পথে তেল চলে যেতে পারে, সেটি কিন্তু আপনি নিজেও কয়েকটি গণমাধ্যমে বলেছেন যে বিপিসি জ্বালানির দাম বাড়ায় 5 মাসে 1147 কোটি টাকা লোকসান দিচ্ছে, সেটিও কিন্তু বলাচ্ছেন, জাস্টিফাই করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে বিপিসি যে সময় 40,000 আর 43,000 কোটি টাকা মুনাফা করেছিল সেই সময়টা কেন বিবেচনা আনা হয় না, সেটার থেকে কেন অ্যাডজাস্ট করা হয়নি? এই জায়গাটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন আছে, আপনি কিভাবে দেখছেন? বিষয়টা হচ্ছে যে দেখুন আসলে যে প্রাইস অ্যাডজাস্টমেন্ট বা মূল্য বৃদ্ধি আমরা যে নামে ডাকি না কেন, জ্বালানি তেলের প্রাইস একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে, সেটা আপনার খুব ইন্টারেস্টিং আর কি। আপনার আমাদের মিল্লাত ভাই অনেকটা ইঙ্গিত এখানে দিয়েছেন। সেটা হচ্ছে কি আমার কাছে 1972 সাল থেকে 6 মে 1972 সাল থেকে অ্যাজ অফ টুডে যে আমাদের এ যাবৎ পেট্রোলিয়াম প্রোডাক্টস অর্থাৎ আমাদের প্রাইমারি জ্বালানির যে যতবার মূল্য সমন্বয় হয়েছে, মূল্য সমন্বয় বলতে বৃদ্ধি এবং হ্রাস দুটোই মিন করছে। তো সেখানে যেটা খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সর্বশেষ জ্বালানি তেল বিশেষ করে ডিজেল ক্যারোসিনের প্রাইস বাড়ানো হচ্ছিল 4 জানুয়ারি 2013, এবং আপনি যদি হিসাব করেন তাহলে 8 বছর 10 মাস পর আপনার এই প্রাইস অ্যাডজাস্টমেন্টটা হলো। এখন জিনিসটা হচ্ছে যে কেন এই অ্যাডজাস্টমেন্টটা হচ্ছিল, এর জাস্টিফিকেশনটা আসলে আমি যদি একটু জুরিসপ্রুডেন্সিয়াল জায়গা থেকে বিষয়টাকে বলি, সেটা হচ্ছে সারা বিশ্বেই কিন্তু এখন জ্বালানি তেলের প্রাইস ফিক্সেশনটা সাধারণত ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে সামঞ্জস্য রেখেই করা হয়। এখন যে এখানে 3টা মেথডস আছে। একটা হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে প্রতিদিন এটা অ্যাডজাস্টমেন্ট হয় প্রতিদিন, আর একটু গ্রোয়িং ইকোনমি বাট মেজর ইকোনমি অ্যান্ড স্ট্রাকচার্ড ইকোনমি যেমন ইন্ডিয়াতে সেই অ্যাডজাস্টমেন্টটা হয় মান্থলি। আর আমাদের এখানে অ্যাডজাস্টমেন্টটা বেসিক্যালি এটা একেবারে অ্যাডমিনিস্ট্রার্ড এবং এটা অকেশনালি। জি ডক্টর সেলিম মাহমুদ, আমি সরাসরি কয়েকটা প্রশ্নের জবাবে আসি, নিশ্চয়ই আমাদের আরও আলোচক রয়েছেন, আমরা সময় দিব আপনাকে নিশ্চয়ই। যে প্রশ্নটা হচ্ছে আপনি বললেন যে আজ থেকে 6-7 বছর আগে প্রথম বাড়ানো হয়েছিল, কিন্তু সারা বিশ্বে যখন তেলের মূল্য ব্যারেল প্রতি $45-50 ছিল, ঠিক সেই সময় তো বাংলাদেশে সেভাবে সেই অর্থে আমাদের জ্বালানি তেলের মূল্য কমানো হয়নি। এবং যেটি গণমাধ্যম মারফত আপনাদের কথা মোতাবেক জানতে পারছি যে বিপিসি ইতিমধ্যে এই 5-7-8 মাস আগের বা পূর্বের ঘটনায় 43,000 কোটি টাকা তারা সেখানে মুনাফা করেছে। তো সে অবস্থার প্রেক্ষাপটে করোনার মাত্র সময়টা উত্তরণের দিকে আমরা যাচ্ছি, আর 5-6 মাস 7 মাস 8 মাস যদি অপেক্ষা করা হতো, সেই জায়গার মধ্যে কি চ্যালেঞ্জটা ছিল, কত কোটি টাকা সেখানে খরচ হতো? আমি আপনাকে বলি, যারা ওই হিসাবটা দিচ্ছে সেই হিসাবে একটা বড় ধরনের গলদ আছে। যে দেখুন ভারতে, আমি আপনাকে বলি, আমাদেরকে একটা রিজিওনাল কনটেক্সট থেকেও একটা কম্পারেটিভ স্টাডি সবসময় করতে হবে। যেমন ভারতে যখনই ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের প্রাইস বাড়ানো হয়, তারা বাড়ায়, আবার কমালে কমায়, কারণ ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে তার একটা ইন্ডেক্সেশন বা অটোমেটিক এসকেলেশন হয়েছে মান্থলি, যেটা ওয়েস্টার্ন প্রতিনিধি। আমাদের এখানে খেয়াল করুন, আমাদের যে 43,000 বা 40,000 কোটি টাকার কথা বলা হচ্ছে, অনেস্টলি স্পিকিং তার আগের বেশ কয়েক বছর কিন্তু সরকার একেবারে বাজেটারি সাপোর্ট এবং ভর্তুকি দিয়ে কিন্তু এই বিপিসি কে পরিচালনা করেছিল। বিপিসি একটা লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। এখন আপনার ওই 14-র আগে 33,000 কোটি সামথিং তার কিন্তু তার ব্যালেন্স শিটে মাইনাস ছিল। হ্যাঁ, তো এখন যে যতটুকু সে যেটা হয়েছে, যখন 2014 সাল থেকে
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে, তখন কিন্তু বিপিসি একটা কমফোর্টে আসছিল, জি তার জন্য সিচুয়েশনটা কমফোর্টেবল ছিল। তখন তার যে একুমুলেটেড যেটা গেইন হয়েছিল অ্যাজ এগেইনস্ট প্রিভিয়াস একুমুলেটেড লস, তার একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে। কিন্তু সেই কিন্তু অ্যাডজাস্টমেন্টে সেলিম ভাই নিশ্চয়ই নিশ্চয়ই আপনার কথা আমিও বুঝতে পেরেছি, দর্শকরাও নিশ্চয়ই বুঝতে পারছে। আপনি অত্যন্ত চমৎকারভাবে ব্যাখ্যা করছেন এবং আপনি যেহেতু শিক্ষকতা প্রফেশনের সাথে যুক্ত ছিলেন, আপনার ব্যাখ্যার মধ্যে অত্যন্ত এখানে বলবার ক্যাপাসিটি অত্যন্ত ভালো। সেই জায়গাটায় যেহেতু ওখানে একটা আপনি বলছেন যে স্বস্তিজনক অবস্থায় ছিল, এখন প্রশ্নটি হচ্ছে গিয়ে করোনা মাত্র শেষ হচ্ছে এই অবস্থায় আজকে সাধারণ মানুষ যারা, তারা প্রত্যেকের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থার মধ্যে ছিল। আমাদের গ্রোথ কিন্তু এর মধ্যে কিন্তু আমরা বেড়েছি, আমরা দেখেছি। কী কারণের জন্য এখন এই সময় এসে এটি করার দরকার পড়লো, সেই জায়গাটা একটু স্পষ্ট করে বলবেন কিনা? আচ্ছা, আমি সে জায়গাটা বলছি যে দেখুন, করোনার যে প্রায় ১৫-২ বছরের মতো সময় আমরা একটা প্যান্ডেমিকের মধ্যে ছিলাম। এখনো বলা যায় না যে প্যান্ডেমিক শেষ হয়েছে, কিন্তু আমরা কিন্তু একটা এই প্যান্ডেমিকের মধ্যে অনেকগুলো চ্যালেঞ্জ আমরা ফেস করেছি। খেয়াল করুন, আমাদের ইকোনমি কিন্তু একটা বড় ধরনের আমাদের চ্যালেঞ্জ। আমাদের এরকম একটা গ্রোয়িং ইকোনমি, ইমার্জিং ইকোনমির মধ্যে আমরা একটা এত বড় একটা প্যান্ডেমিক ফেস করলাম। এখানে আপনার একটা জিনিস মনে রাখতে হবে, এনার্জি হচ্ছে একটা ইকোনমির হৃৎপিণ্ডের মতো। এনার্জিকে বলা হয় হার্ট অফ দ্য ইকোনমি। তো এনার্জিকে আপনি দেখুন, হার্ট যদি আপনি যতই বডি বিল্ডিং করেন, জিমনেসিয়ামে যান, আপনার হার্টে যদি কোনো ধরনের প্রবলেম হয়, তাহলে কিন্তু আপনি সার্ভাইভ করবেন, কলাপস করবেন। আমার মন্তব্যটা হচ্ছে যে দেখুন, এই যে পৃথিবীর সব ইকোনমিতে এই প্রাইস অ্যাডজাস্টমেন্ট বা প্রাইস এনহ্যান্সমেন্টটা হচ্ছে সবচেয়ে আনপপুলার কাজ। কিন্তু রাষ্ট্রের অর্থনীতির স্বার্থে, সার্বিক অর্থনৈতিক গ্রোথের স্বার্থে কিন্তু এই আনপপুলার কাজটা করতে হয়। এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এই প্রাইস অ্যাডজাস্টমেন্টকে বলা হয় যে নেসেসারি নুইসেন্স। এখন বিষয়টা হচ্ছে যে আজকে অনেকে বলছেন যে এই কাজটা 6 মাস পরে করলে তো হতো। আসলে আমি আপনাকে বলি, একটা কথা আছে, আমরা বাংলায় বলি যে বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে এবং কখন বাঁধবে। এখন এই কাজটা, আমাদের আনপপুলার কাজটা, এই কাজটা করতে হবে টুডে টুমরো। আমি আপনার কাছে একটু আসতে চাই যে শুনলেন আপনি আলোচনাগুলো, এবং একই সময় এই প্রাইস অ্যাডজাস্ট করার কিন্তু একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই যে অর্থটা উপার্জিত হবে, উপার্জিত অর্থ দিয়ে কিন্তু আজকে পদ্মা সেতু, মেট্রো রেল, এই টাকাটা করা হবে। কিন্তু একটা কোনো বিষয়কে বাস্তবমুখী হবার প্রেক্ষাপটের পূর্বেই কিন্তু দেখা যায় বিএনপি সহ আপনাদের সমর্থিত লোকেরা এক ধরনের আন্দোলন শুরু করে, এক ধরনের মানে ঢালাওভাবে অভিযোগ দেওয়া শুরু করে। কী কারণের জন্য? এই অর্থ তো জনগণের কাজেই ব্যবহার হবে। ধন্যবাদ আপনাকে আজকে আমাকে এখানে ডাকবার জন্য। অবশ্যই একটি জনগণের একটি বিষয় নিয়ে আমাকে এখানে ডাকা হয়েছে, যেটি সরাসরিভাবে জনগণকে এফেক্ট করবে। আপনি জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধিটি, সেটি নিয়ে এতক্ষণ মিলাদ ভাইয়ের কথা শুনলাম, ডক্টর সেলিম মাহমুদ ওনার কথাও শুনলাম। যে বিষয়টি বারবার উঠে এসছে সেটি হচ্ছে বিপিসি গত 7 বছরে 40,000 কোটি টাকা যে মুনাফাটি করেছে। যতদূর জেনেছি যে বিপিসির যে মুনাফা, উদ্বৃত্ত যে টাকাগুলো গত 2 বছর ধরে সরকার সেটি নিয়ে নিয়েছে বিপিসির কাছ থেকে। তো সরকার যে বিষয়টি তাদের কাছ থেকে যে মুনাফার উদ্বৃত্ত অর্থটি যে তারা নিয়ে নিল, এবং এই করোনা পরবর্তী সময়ে সারা বিশ্বে যখন মানুষের জনজীবন যখন একটি অর্থনৈতিকভাবে ভঙ্গুরভাবে মানুষ সেই অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই সময়ে আকস্মিকভাবে রাষ্ট্র যে সিদ্ধান্তটি নিল যে জ্বালানি তেলের এই মূল্য বৃদ্ধিটি, এটি আসলে একটি আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ এখানে যেটি বারবার উঠে আসছে যে বাস ভাড়া, মিনি বাস ভাড়া, আসলে তো এটার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আপনি নিশ্চয়ই জানেন যে এখানে পণ্যবাহী যে ট্রাকগুলো বা কাভার্ড ভ্যানগুলো, তারা কিন্তু তাদের ধর্মঘট প্রত্যাহার করেনি, এবং নৌ পরিবহন ধর্মঘট তারাও কিন্তু প্রত্যাহার করেনি। আমরা জেনেছি যে বাস ভাড়া নির্ধারণ করার পরে তারা একটি মানে এই ধর্মঘটটি প্রত্যাহার করেছে, কিন্তু পণ্যবাহী যেই কাভার্ডগুলো বা ভ্যানগুলো, তারা কিন্তু সেটি প্রত্যাহার করেনি, এবং নৌ পরিবহন ধর্মঘটও কিন্তু প্রত্যাহার হয়নি। এবং সবচেয়ে বড় যে বিষয়টি আমি যেটা মনে করি যে বাংলাদেশের আপনার 80% মানুষ তো কৃষির উপরে ডিপেন্ডেন্ট। সেই কৃষক যারা এখন এই বুরু মৌসুমে আপনি
খোঁজ নিয়ে জানতে পারবেন যে এখানে প্রায় বুড়ো মৌসুমে যে জিনিসটির উপরে ডিপেন্ড করা হয় যে সেচ, মানে শ্যালো মেশিনগুলো, সেই মেশিন দিয়ে সেচের উপরে কিন্তু বুড়ো ধানটি আবাদ করা হয়। তো এখানে কৃষকরা খুবই মানে ন্যাক্কারজনকভাবে তাদের উপরে এর চাপটা পড়বে, কারণ হচ্ছে এই সেচের যে জন্য যে ডিজেল বা কেরোসিনের প্রয়োজন হবে সেটির দাম যেহেতু বেড়ে গেছে, তারা তো ইফেক্টেড হবে। আপনি দেখবেন যে 1 মণ ধানের ধান তারা উৎপাদন করতে গিয়ে তাদের খরচ বেড়ে দাঁড়াবে সেখানে হচ্ছে 1080 টাকা। তো এই যে বিষয়টি, এটি কৃষক কীভাবে মিনিমাইজ করবে, সেখানে সে কীভাবে মুনাফাটা অর্জন করবে, সে তো সেখানে ইফেক্টেড হচ্ছে। এখানে মিলাদ ভাই বললেন যে টিভি আছে, ফ্রিজ আছে, এইখানেই তো সীমাবদ্ধ নয়। আপনাকে প্রতিদিন যে চালটি মানে রান্না করে খেতে হয়, যে ভাতটি খেতে হয়, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই তো ভাতের উপরে ডিপেন্ড করে, ভাতে মাছে বাঙালি, এটি তো আমরা সকলেই জানি। তো সেই জায়গাটায় আমাদের কৃষক ভাইদের জন্য কি করা হয়েছে, সেই জায়গাটায় আমরা কি করছি, এবং বিপিসির যে উদ্বৃত্ত টাকাটি সরকার নিল, সেই জায়গা থেকে বিপিসিকে এখন এই করোনাকালীন সময়ে যখন সরকার বিভিন্ন সেক্টরে আপনার ভর্তুকি দিয়েছে, তাহলে কেন বিপিসিকে নয়, বিপিসিকে ভর্তুকি দিয়ে এই 6-7 মাস কেন তারা চালাতে পারলো না, বা সেই ইনিশিয়েটিভটি কেন নিল না? রাষ্ট্র যদি জনগণকে জিম্মি করে ফেলে তাহলে জনগণ যাবে কোথায়? রাষ্ট্রের কাজ তো জনগণকে জিম্মি করা নয়, তাই না? আবার একটি বিষয় আপনি এখানে এনেছেন যে বিপিসির যে তদন্তটি, অডিটের বিষয়টি এনেছেন, সেটি তারা নিজেরা করে। এটা কি হয় নাকি? তারা কি অপকর্ম করছে? তারা কি দুর্নীতি করছে? এটা তৃতীয় পক্ষ থেকে একটা মানে অডিট যেটা হওয়া দরকার, সেটা তো অবশ্যই হওয়া উচিত, কারণ তারা কি দুর্নীতি করছে বা সেখানে কি ধরনের দুর্নীতি হচ্ছে, আদৌ হচ্ছে কিনা সেটি ফাইন্ড আউট করার জন্য তো অবশ্যই তৃতীয় পক্ষের একটি অডিট এখানে হওয়া উচিত। মিলাদ ভাই বললেন যে পাশের দেশে জ্বালানি তেলের পাচার হয়ে যাওয়ার রোধকল্পে হয়তো এই বিষয়টি বাড়ানো হয়েছে, তাহলে আগে কোনো সেটি অ্যাডজাস্ট করা হলো না, যখন কমানো হয়েছিল বিশ্ববাজারে, তখন সেটি অ্যাডজাস্ট করলে তো আর এই অবস্থাটা এখন হতো না। এত টাকা 15 টাকা পার লিটারে আপনারা বাড়িয়ে দিলেন ওভারনাইট, এটা তো আসলে জনগণের উপরে ব্যাপক একটা চাপের সৃষ্টি করলো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেটা আমরা যারা সমাজে বাস করি, যাদেরকে সংসারের নিত্য নৈমিত্তিক প্রয়োজন মেটাতে হয়, আমরা সকলেই কম বেশি জানি। দ্রব্যমূল্য তো সকলের জীবনেই তো এই জিনিসটি প্রাত্যহিক একটা বিষয়, সকলকেই কিছু না কিছু কেনাকাটা করতে হয়, তাহলে এই বিষয়টি আমরা সকলেই জানি যে এখানে কিভাবে বিশ্ববাজারে তেলের দাম বাড়লো, হ্যাঁ, তাহলে আমাদের দেশে কি করবে? আমাদের দেশে এখন এই করোনাকালীন সময়ে যেটি আপনি বলছিলেন যে আমি ওনাদের সাথে আমার যুক্তির খাতিরে বললাম, কিন্তু আপনি আমার যুক্তি দিয়ে তো আপনি সেখানে আপনার যুক্তি উপস্থাপন করতে পারবেন না। বিশ্ববাজারে বেড়েছে, ভারতে বেড়েছে, পৃথিবীর অন্য রাষ্ট্রে বাড়ছে, তাহলে আমার গোয়েন্দা সংস্থারা কি করছে? মিলাদ ভাই যেটা বললেন যে পাশের দেশে পাচার হয়ে যাওয়ার জন্য হয়তো বাড়ানো হয়েছে, তো আমার গোয়েন্দা সংস্থাগুলো কি করে? তাদের কাজ কি? তাদেরকে যে মানে রাষ্ট্র যে তাদেরকে বেতন ভাতা দিয়ে যে তাদেরকে যে পুষছে, তো তাদের কাজটা কি? তাদের কাজ কি মানে এটা দেখা নয়? মানে পাচার কেন হয়ে যাবে? তাহলে তারা কি কাজটা করছে? একটা সরকারকে, একটা রাষ্ট্রকে কিন্তু অনেক সময় জনপ্রিয় সরকারকেও কিন্তু অনেক অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হয় সরকারকে, দেশকে বাঁচাবার জন্য। এখানে কিছুটা যদি অজনপ্রিয় হয়ে থাকে, তাহলে সরকার তো কোনো রকম অন্যায় করেনি, কোনো ব্যত্যয় করেনি, কোনোভাবে এই যে অর্থটা নিয়ে সরকার তো নিজে গিয়ে নিজে কোনো বাড়ি ঘর দালান কাঠা করছে না। এই জ্বালানি তেলের থেকে যে অর্থটা আসবে, সেই অর্থটা দিয়ে সরকার জনগণের কাজে ব্যয় করবে। তো সেই জায়গার মধ্যে এত ব্যাখ্যার কি আছে? জনগণ তো বাঁচতে হবে। আমি তো আপনাকে বললাম যে আপনি দেখেন যে কৃষক ভাই তার যে মানে ধান উৎপাদন করবে, সেই জায়গাটাও তো ইফেক্টেড হচ্ছে বাড়ানোর কারণে। মানে ভর্তুকি দিয়ে এই 6-7 মাসটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারতাম না? এই চেষ্টাটা তো করা যেত। আমরা তো অন্যান্য সেক্টরে সরকার তো ভর্তুকি দিয়েছে এই করোনাকালীন সময়ে, তাহলে এই সেক্টরটা তো দিতে পারতো, কারণ গত 7 বছরে তারা তো অতিরিক্ত 40,000 কোটি টাকা মুনাফা করেছে। তাহলে এই যে মুনাফাটা করেছে, এটাকে দিয়ে এই যে ক্রান্তিকালীন যে সময়টা, করোনাকালীন যেই ভঙ্গুর পরিস্থিতি আমরা মোকাবেলা করছি, সেটাকে তো আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারতাম। তাহলে কেন নয় এই সেক্টরে ভর্তুকি, কেন নয়? ভর্তুকি দিয়ে সেটা তো আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারতাম। আর জনগণের বিষয়টি আপনি বলছেন জনগণের কাজে লাগাবে। জনগণ বাঁচলে তো জনগণের কাজে লাগাবেন আপনি। জনগণ তো প্রতিদিন, আজকে আমি একটি পত্রিকার নিউজ দেখছিলাম যে একটি ছেলে চাকরি না পেয়ে আত্মহত্যা করেছে। এই যে আমি শুধু টিভি ফ্রিজ দেখছি, এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে তো হবে না। আমার মানুষ যে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে মানুষের জীবনে যে নাবিশ্বাস উঠেছে, এই জায়গাটা থেকে আমাদেরকে তো বেরিয়ে আসতে হবে। এখানে কিন্তু আপনি কোনো মানে একটা এক্সাম্পলকে দিয়ে কোনোভাবে পুরো ঘটনাটাকে বলতে পারবেন না। যেটি প্রফেসর মিল্লাত বলবার চেষ্টা করেছে, টেলিভিশন ফ্রিজ মিন্স আমাদের জীবনযাত্রার উন্নতি হচ্ছে। আপনি কি বাংলাদেশে কোথাও একটি জায়গায় দেখাতে পারবেন না খেয়ে মানুষ মারা যাচ্ছে? কোথাও মানুষকে অনাহারে আছে?
আছে, প্রচুর মানুষ অনাহারে আছে, প্রচুর মানুষ অনাহারে আছে। আপনারা খোঁজ নেবেন, বিভিন্ন সংস্থার জরিপগুলো দেখবেন, দেখলে দেখবেন যে মানুষ সবাই যে ভালো আছে তা কিন্তু নয়। কথা বলছিলাম জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে, এবং শাম্মী আক্তার বারবার কথা বলার চেষ্টা করলেন যে এটি এই সময়ে কোনোভাবে যুক্তিসঙ্গত হয়নি। কি কারণের জন্য তিনি বললেন সেটি করোনারি প্যান্ডেমিক সিচুয়েশনে 5-6 মাস আরেকটু অপেক্ষা করে করা যেত কিনা সেটি তিনি বিবেচনা রাখবার জন্য তিনি বলেছিলেন, এবং তিনি দাবি করছেন যে বাংলাদেশে এখনো মানুষ অনাহারে আছে, সবাই ঠিকমতো খাবার পায় কিনা তিনি সে নিশ্চয়তা দেননি। আমি অধ্যাপক ডক্টর এজাজ আহমেদ, আপনি আমাদের প্রথম পর্বে আপনি খানিকটা অন্য কোনো টেলিভিশনে থাকার কারণে যুক্ত হতে পারেনি, আপনার কাছ দিয়ে আমি শুরু করতে চাই। এখানে অত্যন্ত বিজ্ঞ ব্যক্তি ডক্টর সেলিম মাহমুদ তিনি যেটা বলবার চেষ্টা করলেন সেটি হচ্ছে যে বাংলাদেশে যে তেলের দাম অনেক দিন পর এখানে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, ভারতে কিন্তু প্রতি মাসে মাসে অ্যাডজাস্ট করা হয়, ইউরোপ আমেরিকায় হয়তো বা তারা প্রত্যেক দিনই অ্যাডজাস্ট করে থাকে। অর্থাৎ তিনি মূলত এই যে বিপিসির লোকসানটাকে কাভার করার জন্য এখন যে তেলের মূল্যটা বৃদ্ধি করা যায় সেটাকে তিনি এক ধরনের যুক্তিসঙ্গত বলেই মনে করলেন। যদিও আমার প্রশ্ন ছিল যে এই সময় এটি বাড়ানো ঠিক হয়েছে কিনা, 43,000 কোটি টাকা এক সময় বা 40,000 কোটি টাকা তারা মুনাফা করেছেন। এবং আরেকটা প্রশ্ন ছিল সেটি হচ্ছে গিয়ে বিপিসি নিয়ে নানা রকম অনিয়মের যে কথা হচ্ছে, সেই অনিয়মের প্রেক্ষাপটে সেখানে যে অডিট, সেই অডিটটা আইএমএফ থেকে বলা হচ্ছিল বা বিশেষজ্ঞরা বলছিল যে অডিটটা তৃতীয় পার্টি বা অন্য কোনো নিরপেক্ষ কাউকে দিয়ে করা যায় কিনা। আপনি এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি বা ডক্টর সেলিম মাহমুদ যে কথাগুলি বললেন, যেটি আমি আপনাকে আবার শোনালাম, আপনি সে বিষয়টাকে কীভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে অ্যাকচুয়ালি জিনিসপত্র দাম বাড়ানো কমানো তো হতেই পারে, ঠিক না? এটা তো একটা স্বাভাবিক জিনিস, সাধারণত বাড়ে, কমানোর কথাটা খুব রেয়ারলি আসে। কিন্তু আন্তর্জাতিক বাজারে থেকে কোনো একটা জিনিস ক্রয় করে যখন আমরা দেশে বিক্রি করি তখন কিন্তু এটার দাম বাড়ানো কমানোর প্রশ্নটা আসে। এবং স্পেশালি তেলের ক্ষেত্রে আমরা যেটা ভলাটিলিটি বলি, হ্যাঁ, তেলের দাম কখনো এক জায়গায় থাকে না, এটা অনেক বিভিন্ন কারণে খুব কমে যায়, খুব বেড়ে যায়। এখন কথা হচ্ছে যে এই বিভিন্ন দেশ এইটাকে কিভাবে হ্যান্ডেল করে, এটা সব দেশেই হচ্ছে, কিন্তু এটা কিন্তু একটা আশ্চর্য কিংবা ওরকম ধরনের কিছু না। তার মানে প্রত্যেক দেশের একটা মেকানিজম থাকতে হবে কিভাবে এই ভলাটিলিটিটা হ্যান্ডেল করবে। আমাদের দেশে যেটা হচ্ছে, আমরা একটা যে প্রাইসটা যেটা ফলো করি সেটাকে বলা হয় অ্যাডমিনিস্টার্ড ও রেগুলেটেড প্রাইস, মেইনলি অ্যাডমিনিস্টার্ড। তার মানে আমাদেরকে মন্ত্রণালয় থেকে বলে দেয় এটাই দাম, আপনারা এই দামে কেনাবেচা করবেন। কিন্তু ভারতে কিন্তু ওটা করে না, ওরা একটা ফর্মুলায় চলে গেছে। কি ফর্মুলাটা কি? আন্তর্জাতিক বাজারে বাড়া কমার সাথে সাথেই কিন্তু এটা ওঠানামা করে, প্রত্যেক 2 সপ্তাহে এটাকে অ্যাডজাস্ট করে পাম্পে জানিয়ে দেওয়া হয়। আমরাও কিন্তু আপনি জানেন নিশ্চয়ই এলপিজিতে ওই কিছুদিন হলো আমরা ওই ফর্মুলায় চলে গেছি। কারণ কি, এলপিজি নিয়েও এরকম সাংঘাতিক গোলমাল হচ্ছিল, কারণ যারা এলপিজি প্রডিউস করে তারা কমপ্লেন করছিল দাম খুব কম, আবার ভোক্তারা কমপ্লেন করছিল দাম বেশি। তখন সরকার ভাবলো ঠিক আছে আমরা এটাকে ছেড়ে দিই, এটাকে আমরা একটা ফর্মুলার মধ্যে আন্তর্জাতিক বাজারের সাথে উঠানামা করা দিব। কিন্তু বাংলাদেশ সরকার ডিজেলের ক্ষেত্রে, তেলের ক্ষেত্রে কখনোই এটা করে নাই। আমরা অনেকবার সরকারকে বলেছি কিন্তু তারা করে নাই। তারা বলছে যে বাংলাদেশের সিস্টেম অত সফিস্টিকেটেড না, আমাদের গ্রাহকরা, আমাদের ট্রাক ড্রাইভার বলেন যারাও, তারা বুঝবে না, তারা এটা করতে পারবে না, অনেক রকম কথা বলা হয়েছে। কিন্তু খুব কম দেশেই এখন পৃথিবীতে আমরা যেরকম প্রাইসিং করি এই রেগুলেটেড কিংবা অ্যাডমিনিস্ট্রেটেড প্রাইস আছে। এখন আমি আসি দাম বাড়ানোর ব্যাপারটা। সবার মনে যেটা উঠেছে সেটা হচ্ছে যে করোনা কালে তেলের দাম সাংঘাতিক কম ছিল। তার আগে ইনফ্যাক্ট আজকে ডেইলি স্টারে একটা বুয়েটের প্রফেসর লিখেছেন যে 5 বছর তেলের দাম $50 ছিল অ্যাভারেজ করে, কমার বারে। হ্যাঁ, আমাদের যে 65 টাকার কথা আমরা সবাই বলছি, এটা হচ্ছে $70 সাথে অ্যাডজাস্টেড। তার মানে পৃথিবী ওয়ার্ল্ডে যদি তেলের দাম $70 হয় তাহলে 65 টাকা ঠিক আছে, বিপিসি লাভও হয় না, লোকসান হয় না। কিন্তু সবাই যেটা বলছে যে 5 বছর ধরে তারা, এবং করোনাকালে আরো বেশি, তারা $20 করে অ্যাভারেজে তারা এই টাকাটা পেয়েছে। তাহলে এই টাকাটা তো বিপিসির টাকা, এটা তো তেলের টাকা, এটা অন্য খাতে যাবে কেন? এটা সরকারের ব্যাপার, আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। আপনি কিছুক্ষণ আগে এইটার ব্যাপারে বলেছেন যে সরকারের যদি ইচ্ছা হয় তারা অন্যখানে নিয়ে করতে পারে। কিন্তু সবাই যেটা বলছে যে তেলের যদি দামের সাথে আমরা যুক্তিসঙ্গত একটা রাখি,
তাহলে এই টাকাটা অ্যাটলিস্ট সম্পূর্ণটা নিয়ে যাওয়া উচিত না, এটা এখানেই রাখা উচিত। তাহলে আমরা বিবিসি নিজেই এই তেলের দামটাকে কন্ট্রোল করতে পারবে তারা নিজেরাই। তাহলে এখন যেটা বেড়ে গেছে, খুব বেশি দিন হয় নাই, কয়েক মাস হয়েছে মাত্র বেড়েছে, এখন 70 থেকে $80 একটু উপরে, এই মুহূর্তে $82 আছে। যখন ওনারা প্রাইস অ্যাডজাস্ট করছিল 84 ছিল, এই মুহূর্তে 82 আছে, তাহলে $12। সো $12 পর্যন্ত। এর আগে কিন্তু এরকম ধরনের যখন বেড়ে গেছিল সরকার কিন্তু ভর্তুকি দিয়েছে 13-র আগে, 2013-র আগে। তো তারা যেটা দেখিয়েছিল কেন তারা এই লং পিরিয়ড কমায় নাই, কারণ তারা বলছিল যে আমরা 13-র আগে প্রায় 5-7 বছর আমরা প্রায় 50,000 কোটি টাকা আমরা ভর্তুকি দিয়েছি। তো ইন দ্য মিন টাইম ওনারা আবার 40,000 কোটি টাকা উঠিয়ে নিয়েছে, এবং কিছুদিন আগেই তারা 10,000 কোটি টাকা সরকারকে দিয়েছে। সো আমরা যারা এনার্জি সেক্টরে কাজ করি, আমরা যেটা প্রশ্ন করছি সেটা হচ্ছে এই সব ফিউলের ফিলসফি কি, মানে কি দর্শন নিয়ে আমরা এটার প্রাইসটা ফিক্স করছি। সো ওইটা কিন্তু সরকার, বাংলাদেশের সরকার কখনোই। অধ্যাপক এজাজ, আমি তাহলে একেবারে শেষে একটা মুদ্রা কথা যদি আপনার কাছে আসি, ডক্টর সেলিম মাহমুদ রয়েছেন, তিনি নিশ্চয়ই এটা তার উত্তর দিবেন। আমরা যদি আপনার কাছে আসি, আসলে এই তেলের মূল্য বৃদ্ধিটা এক কথায় এটা জাস্টিফাই হয়েছে, হ্যাঁ কি না, আপনার কাছে কি মনে হয়? না, এটা তো সরকারের ব্যাপার, ঠিক না? কিন্তু আপনি একজন সাধারণ জনগণ হিসেবে আপনি মনে করেন এটা কি বাড়ানোটা এই মুহূর্তে কতখানি সঠিক ছিল? একজন এনার্জি এক্সপার্ট, আমি একটা সাধারণ জনগণ হিসেবে এটা উত্তর দিতে পারছি না, আচ্ছা, কারণ আমরা এটা স্টাডি করি। হ্যাঁ, এটা সরকারের ফিলসফির উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, সরকার যদি না কমাতে চায় কিছু করার নাই, হ্যাঁ, আর যদি বাড়াতে চায় আমাদেরও কিছু করার নাই। কোনো কিছুর দাম, স্পেশালি যেটা রেগুলেটেড প্রাইস বলা হয়, এগুলার ব্যাপারে আপনি যেটা বলছিলেন $20 করে যখন দাম কম ছিল তখন তো দাম আমাদের বাংলাদেশে সেখানে দাম কমিয়ে দেওয়া হয়নি, আপনি বলছিলেন। এখন হয়তো $70 থাকলে আমাদের অ্যাডজাস্ট হতো, এখন কিছুটা বেড়েছে, এখন কোনো বাড়ানো হয়েছে, সেই প্রশ্নটা কি আপনি তুলেছেন? হ্যাঁ, তাহলে আমাকে যদি সেভাবে জিজ্ঞেস করে, আমি মনে করি তাহলে একটা ফর্মুলা থাকা উচিত, যে যাতে তারা এটা সুষ্ঠুভাবে আমাদেরকে বুঝিয়ে দিবে যে তারা যদি সরকার যদি কোনো রকমের প্রাইসিং ওইভাবে না ফলো করে, তখন কিন্তু আমরা তো এনার্জি বিশ্লেষণ করে দেখি, আমরা তো অ্যাকচুয়ালি পলিটিক্যাল রকম স্টেটমেন্ট দিতে চাই না। নিশ্চয় নয়, আমরা তো পলিটিক্যাল স্টেটমেন্ট দেওয়ার জন্য আমরা উপযুক্তও নয়। আমরা নিশ্চয়ই প্রফেসর এজাজ, আমি আপনার কাছে আসবো। আমি ডক্টর সেলিম মাহমুদ আপনার কাছে সরাসরি উত্তর নিয়ে যাই, আমাদের যেহেতু অনুষ্ঠানের সময় খুব সংক্ষিপ্ত থাকে। $20 যখন দাম কম ছিল তখন আপনারা কিন্তু দাম কমাননি, এবং আপনারা এই $70 থাকলে প্রাইসটা 65 টাকা থাকলে ঠিক থাকতো। গত এক মাস থেকে দামটা বাড়ার কারণে আপনারা বলছেন যে দাম বাড়ানো হয়েছে। তো সেই অবস্থায় $20 থাকাকালীন অবস্থায় তো আপনারা কমাননি, জনগণকে সেখানে কম দামে আপনারা তেল দেননি। কিরণ ভাই, আমি আপনাকে মোটা দেখে যে একটা ইনফরমেশন দিই, তাহলে আপনার এই আওয়ামী লীগ সরকারের, যেহেতু আমি এখন আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করছি অ্যাজ এ মেম্বার অফ দ্য সেন্ট্রাল কমিটি, আমি বলছি যে দেখুন, কয়েকটা উদাহরণ দিই, তারপরে কিন্তু আমাদের রাজনৈতিক দর্শন আপনি বুঝতে পারবেন। আমি গত 20 বছরের যে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ইতিহাসটা আমি বের করেছি, সেই 72-এর মে মাস থেকে শুরু করে ফার্স্ট অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে অ্যাজ অফ নাও, সেখানে আমি জাস্ট 20 বছরের হিসাবটা বলি। সেই 20 বছরের হিসাবে আপনি খুব ইন্টারেস্টিং টু নোট যে 2001-এর ডিসেম্বর থেকে জুলাই 2006, এই 5 বছরে বিএনপির সময় 8 বার জ্বালানি তেলের প্রাইস ইনক্রিজ করেছিল। এটা রেকর্ড, এগুলো লুকোচুরির কিছু নাই, গেজেট নোটিফিকেশন আছে, এবং একবারও আপনার কমানো হয়নি। এখন প্রশ্ন করতে পারেন যে ওই সময়টা কি ছিল? এই সময়টা হচ্ছে, আপনি যদি যে কোনো ওয়েবসাইটে যান, দেখবেন যে অয়েল প্রাইসের অনেক ধরনের আছে, ইন্ডিকেটর আছে। সেখানে আপনার ইয়ার লো, ইয়ার হাইয়েস্ট, তারপরে অ্যাভারেজ ক্লোজিং প্রাইস, অর্থাৎ ওই বছরের পুরো আপনার অ্যাভারেজ প্রাইস থাকে। সেখানে ওই সময়টাতে বিএনপির 5 বছর ছিল মানে প্রাইসের, তেলের যে প্রাইস তার লোয়েস্ট, অর্থাৎ লেস দেন $40 ছিল। আর আওয়ামী লীগের যে সময়টার সময় আপনার 2011 থেকে 13, যে সময়টাতে ডিজেল এবং কেরোসিনের প্রাইস জাস্ট বাড়ানো হয়েছিল, ওই সময়টাতে কিন্তু তেলের প্রাইস হাইয়েস্ট লেভেলে ছিল, 97 অ্যাভারেজ $97, খেয়াল করেন।
এবং আওয়ামী লীগ তখন কি করেছিল, এই যে টোটাল 13 বছরের সময়টাতে, আমাদের 13 বছরের সময়টাতে আমরা 5 বার বৃদ্ধি করেছি ডিজেল এবং কেরোসিনের প্রাইস, জি এবং 5 বার কমিয়েছি। এগুলো কিন্তু সব ডক্টর সেলিম মাহমুদ, আপনি এখন আপনার এখন যে আপনার জিনিসটা বিশ্লেষণে হচ্ছে, কিন্তু আপনি একদম স্পষ্ট বলেছেন বিএনপির আর আমলে 8 বার হয়েছে এবং আপনাদের এই সময়ে যেহেতু আপনি এখন 13 পলিটিক্যাল বছরে 5 বার 5 এবং বার 5 বার করেছেন। আমরা কিন্তু কমিয়েছি। কিন্তু এবং একটা প্রশ্নের উত্তর আপনি দেওয়ার সুযোগ আছে কিনা, বিএনপির আমল হোক বা তারও আগের আমল হোক, সেই সময় কি করোনার অভিঘাত ছিল? না, এখন আমি কোনটা বলছি যে না মানে করোনার যে বিষয়টা, না মানে সেই এবার সেই সময় এবার নিশ্চয়ই বিএনপি 8 বার বাড়িয়েছে, আমরাও মনে করি সেই সময় জনগণ যদি আমরা তো সেই সময় হয়তো নিশ্চয়ই প্রতিবাদ করেছি বা চেয়েছি যে কমানো হোক। 5 বার বাড়িয়েছেন আপনারা, অত্যন্ত গুরুত্ব সহকারে বলছেন 3 বার কম বাড়িয়েছেন, কিন্তু বিএনপির সে 8 বার বাড়ানো বা আগের যে কোনো সরকারের আগে বাড়ানো, তখন কি করোনার মতো সারা বিশ্বব্যাপী এরকম কোনো না প্যান্ডেমিকের শুনেন, অবস্থা ছিল আমি কিনা? আমার কথাটা খেয়াল করুন। বিএনপি না, যখন প্রশ্নটা তো হচ্ছে ওই জায়গাটাতে আমি এই সময়টাই কেন বাড়ানো হবে? না না, আমি আপনাকে বলি, সেই উত্তরটা দিচ্ছি। যখন ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের প্রাইস লোয়েস্ট লেভেলে $40 নিচে, তখন বিএনপি 8 বার বাড়িয়েছিল এক। এখন যেটা হচ্ছে, এখন যে করোনার কথাটা বলা হচ্ছে, দেখুন করোনা তো আমাদেরকে ফেস করতে হচ্ছে। এখন করোনা, এখন একটা জীবন জীবিকা, একটা হচ্ছে আমার জীবন আর অন্যদিকে জীবিকা, দুটার মধ্যে তো আমাকে একটা উই হ্যাভ টু স্ট্রাইক এ ব্যালেন্স, সমন্বয় করতে হবে। ইকোনমিকে চাঙ্গা রাখার জন্য, ইকোনমিকে ভাইব্রেন্ট এবং বাঁচিয়ে রাখার জন্য কিন্তু আমার এনার্জি সিকিউরিটি দরকার। সেই জন্য কিন্তু আমার বিপিসিকে একটা নিশ্চয়ই আপনি জাস্টিফাই করবেন, কিন্তু আপনি বলছিলেন যে এটা সমন্বয় করা দরকার, এবং সেখানে নিশ্চয়ই আপনার মনে আছে সারা বিশ্বে যখন পেঁয়াজের দাম বাড়লো এবং সেখানে কিন্তু ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধি, আমরা কিন্তু প্লেনে করে পেঁয়াজ এনে আমাদের জনগণকে 20 টাকা 25 টাকা করে পেঁয়াজ দিতে পেরেছি। তার চাইতে গুরুত্বপূর্ণ এই জ্বালানি তেলটা, সেই জায়গাটায় এই করোনার সময় কি কারণের জন্য আর একটু ধৈর্য ধরা যায়নি, সেই প্রশ্নটাই কিন্তু ঘুরে ফিরে আসছে। আমি এখন বলছি যে এখানে আপনি খেয়াল করুন, ইন্টারন্যাশনাল জুরিসপ্রুডেন্সে, মানে বিশেষ করে পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রির জুরিসপ্রুডেন্সে একটা বেসিক রুল অফ থাম্ব আছে। সেটা হচ্ছে কি, এই যে ডক্টর এজাজ বলেছেন সঠিকভাবে যে অয়েলটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কমোডিটি। আমি এটা কোনো ন্যাশনাল কমোডিটি না। এখন আমি এটা কিনছি, আমি যখন এটা কিনছি ইন্টারন্যাশনাল মার্কেট থেকে, সাধারণত কি হয়, তার প্রাইস ফিক্সেশনটা না নিশ্চয়ই আপনাদের কাছে যে যুক্তি আছে, যুক্তিটাকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক বাজারে বেড়েছে, বাংলাদেশে বাড়ানো হয়েছে, অ্যাডজাস্ট করা হয়েছে, সেটা যুক্তিটাকে অগ্রাহ্য করার সুযোগ নেই। আমরা একটা বিরতি যাবার আগে আমরা 2 মিনিট করে দুজনের কাছে শুনতে চাই, আমি কি স্বামী আপাকে বলতে চান কিনা? জি, এবং যেটি বললেন বিএনপির আমলে 8 বার বাড়ানো হয়েছে, 5 বার বেড়েছে, এবং তখন তো এত হইচই হয়নি, এখন কেন এত হইচই? তখনও হইচই হয়েছে, আওয়ামী লীগ কম হইচই করেনি। আওয়ামী লীগ তখনও প্রতিবাদ করেছে, তারা এখন আমাদেরকে প্রতিবাদ করতে দেন না, আমাদেরকে হামলা দিয়ে জর্জরিত করে রাখেন। তারপর আমরা চেষ্টা করছি, জনগণের দাবি নিয়ে আমরা মাঠে থাকার চেষ্টা করছি। এখন উনি যেটি বললেন যে ডক্টর সেলিম মাহমুদ যেটি বললেন যে বিএনপির আমলে 8 বার বাড়ানো হয়েছে, কিন্তু তারা যে এখন এই প্যান্ডামিকের সময়টাতে মানুষ যখন চেষ্টা করছে যে মানুষের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থাটাকে পুনরুদ্ধার করার যে কাজটি, এটি করার এই সময়ে ওভারনাইট 15 টাকা পার লিটারে মানে এই যে দামটা বাড়িয়ে ফেলা হলো, সেই জায়গাটায় গত 7 বছরে যে মুনাফাটি তারা করেছে সেটার সঙ্গে যে অ্যাডজাস্টমেন্টটা, যে সমন্বয়টা, সেটি ভর্তুকির মাধ্যমে করা যেত কিনা, আমি সেই আহ্বান রাখছি সরকারের কাছে যে এটি পুনর্বিবেচনা করবার জন্য। কারণ সাধারণ মানুষ এখানে ইফেক্টেড হচ্ছে, আপনি জানেন যে এখানে কৃষকরা ইফেক্টেড হচ্ছে, এবং আমরা যারা সমাজে বসবাস করছি, এই দেশের যারা সাধারণ নাগরিক, এখানে যিনি এনার্জি এক্সপার্ট আছেন উনি কিন্তু আপনার প্রশ্নের জবাবে দেখলাম বললেন যে উনি যেহেতু এনার্জি এক্সপার্ট সেই জন্য উনি সাধারণ মানুষের মতো উনি উত্তর দিতে পারবেন না, তো উনি সুকৌশলী বিষয়টি এড়িয়ে গেলেন। সেই জায়গায় আমি যেটি বলতে চাই, সাধারণ মানুষ যেহেতু ইফেক্টেড হচ্ছে প্রতিটি বিষয়ে, এখানে অবশ্যই দ্রব্যমূল্য আছে, অবশ্যই পণ্য পরিবহন তো আছেই, এখানে মানুষের যাতায়াতের বিষয়টি আছে, সব কিছু আছে, এবং সর্বোপরি আমাদের দেশের কৃষক ভাইয়েরা যারা এখন বোরো ধান চাষ করবেন তারা এখানে এফেক্টেড হবেন। এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির যে বিষয়টি, এটিকে পুনর্বিবেচনা করবার জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাই। জি, প্রতিনিধি সরকারের আহ্বান করছেন, সংসদে কথা বলবেন কিনা যে এই পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন, দাবি জানাননি? আপনি দেখেন, পুনর্বিবেচনার আহ্বান অবশ্যই জানাতে পারেন, কোনো সন্দেহ নেই, এবং এটা বিরোধী দলের দায়িত্ব। এবং সাথে সাথে এ কথা তো অনস্বীকার্য যে
যে এই সিদ্ধান্তটিও জনপ্রিয় নয়, যেটা সকলেই স্বীকার করেন, এবং কখনো কখনো এই ধরনের সিদ্ধান্ত নিতে হয়। হ্যাঁ, যদি আরও কমানো যায় অবশ্যই জনগণের জন্য ভালো, দেশের জন্য ভালো, আমাদের নিজেদের জন্য ভালো, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনাকে তো জানতে হবে যে করোনাকালীন সময়টিতে দেশের অর্থনীতির চাকা যেভাবে সচল রাখা দরকার ছিল বা সচল ছিল সারা পৃথিবীতে, তার চেয়ে ভালোভাবে চলার কথা ছিল। আমরা বাংলাদেশে যদিও অন্যান্য দেশের তুলনায় ভালো আছি, তারপরে কিন্তু অর্থনীতিকে সচল রাখতে হলে যে কয়েকটা কম্পোনেন্ট, তার জন্য কিছু কিন্তু টাকারও দরকার আছে। আপনারা বলছেন যে 33 কোটি বা 40 কোটি টাকা নিয়ে আমরা আসলে 1000 কোটি টাকা নিয়ে আমরা আসলে আলোচনা করছি, যেটা হচ্ছে বলেছেন আগে ডেফিসিট ছিল, পরবর্তীতে কোনো কারণে সেটা প্রফিট হয়েছে, ভেরি গুড। এবং সরকার টাকা নিয়েছে, সরকার অবশ্যই এক খাত থেকে আরেক খাতে টাকা নিয়ে খরচ করতেই পারেন। কোন খাতে নিয়েছে জানা আছে কি? না না, এটা হচ্ছে যে সরকারি, যেমন আমি বলি একটি যে করোনার টিকা কেনার জন্য অ্যাডিশনাল 10,000 কোটি টাকা বরাদ্দ করতে হচ্ছে, একটা উদাহরণ দিলাম। যেমন আমি একটা উদাহরণ দিই যে আপনি যদি বলেন এখন মেডিসিন কোম্পানি যে প্রফিটটা হবে, যে ভিএটিটা আসবে, ওইটা শুধুমাত্র স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে, সরকারের তো এটা দায় দায়িত্ব নয়। সরকার তাদের তো যে কোনো জায়গায় সে ব্যবহার নির্দিষ্ট বাজেট আছে, সেই বাজেটটি। আমি আরেকটা ব্যাপারে খুবই চিন্তা ভাবনা করছি, একটা কথা যে প্রচুর মানুষ অনাহারে আছেন। আমরা আসলে যখনই বিরোধী দলের কেউ কথা বলেন, আমি জানি যে বাংলাদেশের গণমাধ্যম মুক্ত গণমাধ্যম, এবং বাংলাদেশে যে কেউ কথা বলতে পারে, আমরা সেটা দেখেও যাচ্ছি এবং আজকেও শুনলাম। কিন্তু আমরা দেখেছি যখন বাংলাদেশে 7 কোটি মানুষ ছিল তখন কিন্তু 3 বেলা খেতে পায়নি। এখন কিন্তু কোনো মানুষ অনাহারে আছে, 3 বেলা খেতে পায়নি, তারা নিয়ে কথা বলতে পারেন না। এই কথা বলার পর যদি এই কথা বলেন তাহলে তো বুঝতেই পারবেন, দর্শক হলো তার বিচার, জনগণ হলো তার জাজ, জনগণ বিচার। এবং প্রথম আলোর স্টোরি মোতাবেক 4 কোটি মানুষ এখনো মানে ক্ষুধার্ত থাকে, 4 কোটি মানুষ। প্রথম আলোর স্টোরিটা আমরা একটু এর বিরুদ্ধে স্ট্যাটিস্টিক্স যেগুলো আমরা দেখি আসলে সত্যিকার এখনো অর্থে প্রতিদিন আজকে আসছে একটা পত্রিকায় যে 3,75,00,000 মানুষ আজকে দরিদ্র থেকে দরিদ্রতর হয়েছে, এটা হয়েছে। আর একটা পত্রিকায় লিখছে 3,25,00,000 মানুষ। না, আমরা স্বীকার করি করোনাকালীন সময়ে সারা পৃথিবীতেই মানুষের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশে হয়েছে, কিন্তু যারা যে সংখ্যাগুলো বলেন সেই সংখ্যাগুলো আমরা মানি না। আমাদের অতিথি আজকে অনলাইনে জেনে রয়েছেন ডক্টর সেলিম মাহমুদ। আপনার কাছে যদি জানতে চাই, এই যে তেলের মূল্য বৃদ্ধিতে দ্রব্য মূল্য যে এফেক্টটা পড়বে, এতে জনগণের মধ্যে, যেহেতু আপনি এখন বলছিলেন যে আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করে আপনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, সে জায়গায় জনগণের মধ্যে কোনো ধরনের একটা মিশ্র প্রতিক্রিয়া হতে পারে কিনা, সংক্ষেপে যদি একটু মূল্যায়ন করেন আপনি। এবার আমি জাস্ট খুব অল্প কথায় দু একটি কথা আপনার এই প্রসঙ্গ সহ দু একটা প্রসঙ্গ করছি। বিশেষ করে স্বামী আপার কয়েকটা মন্তব্যের জবাব দিচ্ছি। উনি একটা প্রশ্ন করেছিলেন যে কেন আমরা অকেশনালি বৃদ্ধি করছি, কেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতো না, প্রতিদিন না, বা ভারতের মতো 2 উইকলি না বা মান্থলি না। বিষয়টা হচ্ছে কি, দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে আমরা ওয়েলফেয়ার ইকোনমিতে বিশ্বাস করি এবং জনগণের কল্যাণে বিশ্বাস করি, যে জন্য ঠিক 8 বছর 10 মাস পরে এই অ্যাডজাস্টমেন্ট করতে বাধ্য হচ্ছে। এবং আমাদের প্রত্যেকটা সিদ্ধান্তে নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত সবার জন্য কিন্তু একটা প্রোটেকশনের ব্যবস্থা করেছি। অর্থাৎ হিস্টোরিক্যালি কিন্তু যে প্রশ্নটা আসছে যে কেন আমরা এই আপনার দাম মাঝখানে ইন্টারভেন করিনি, সেটা হচ্ছে কি, দেখুন, আগে যে সমস্ত সাবসিডি দেওয়া হয়েছিল, যে বিপিসির যে একুমুলেটেড লস ছিল আগে, যখন মুনাফা করেছে তার একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে। জি সেলিম ভাই, সেই বিষয় ঠিক আছে। আমরা দ্রব্যমূল্যের উপর কি ধরনের এফেক্ট পড়তে পারে সেটা একটু যদি দেখেন আপনি। এবার আমি আপনাকে বলি, আওয়ামী লীগের দর্শন হচ্ছে যে জাতীয় এবং বৈশ্বিক অর্থনীতির যত ঘাত প্রতিঘাত থাকুক না কেন, আমরা সবসময় জনগণকে একটা সুরক্ষা দিয়ে আসছি এবং দিয়ে যাব। এখন আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা লন্ডন থেকে আমাদের বার্তা পাঠিয়েছেন যে রাষ্ট্রে কোনো ধরনের অস্থিরতা, জনগণের ক্রয় ক্ষমতা এবং যে দ্রব্যমূল্যের যে বিষয়গুলো আছে, বাস্তব পরিস্থিতি, সেগুলো যাতে মানুষের নিয়ন্ত্রণের মধ্যে থাকে, মানুষ একটা স্বস্তিদায়ক অবস্থা আমরা দেখতে চাই। জি নিশ্চয়ই। প্রফেসর এজাজ, আমরা একটু দ্রব্যমূল্য নিয়ে কথা বলতে চাই, শেষ 1.5-2 মিনিট খুব সংক্ষেপে। ধন্যবাদ। আমি যে কথাটা বলতে চাই, আপনি যদি দেখেন এটা যেই প্রক্রিয়ায় করা হয়েছে সেটার ব্যাপারে আমার ঘোর বিরোধিতা আছে। সেটা হচ্ছে 23% ডিজেলের প্রাইস বাড়ানো হয়েছে, কিন্তু চাপ দিয়ে এই বাস ড্রাইভার্স অ্যাসোসিয়েশন 27% টোটালের 27% আদায় করে নিল। আপনি এটা কল্পনা করতে পারবেন, যেখানে 10 থেকে 12%-এর উপরে যাওয়ার উচিত না, তাহলে এইটার এফেক্ট তো জনগণের উপরে পড়বে। তো এটা কি হলো, আমরা কি করলাম এটা? এটা যে একটা, আমার কাছে একটা ডিজাস্টার মনে হয় এটা।
আমরা এমন প্রক্রিয়া করলাম, সো ডিজেলের প্রাইসটা দিয়ে আমরা ওদেরকে লাভান্বিত করে দিলাম এবং জনগণের উপরে এই চাপটা করে দিলাম। এই প্রক্রিয়াটা কি একটু ভালোভাবে করা যেতে পারতো না? এখানে কি একটা ফর্মুলা কাজ করতে পারতো না? এখানে কেন সরকার ব্যর্থ হলো টু ফোর্স দেম? প্রবলেম কিন্তু আপনার শেষ হয় নাই, এখনো কিন্তু ট্রাক মালিকরা উইথড্র করে নাই, এখনো কিন্তু আপনার লঞ্চ মালিকরা উইথড্র করে নাই। তারপরে এগ্রিকালচারালি কি ইম্প্যাক্ট হবে আমরা তো জানি না। আরেকটা জিনিস হচ্ছে, দেখেন বাসরা কি করলো, বাস মালিক এরা খুব চালাকি করে, ভেরি ক্লেভারলি তারা এমন ভাবে চাপ দিল, তাদের এজেন্ডা কিন্তু ডিফারেন্ট। তারা কিন্তু চায়, তারা তেলের দাম বৃদ্ধিটাকে ইউজ করলো সরকারের কাছ থেকে 27% একটা অলমোস্ট একটা প্রণোদনার মতো নিয়ে নিল। কিন্তু ট্রাক ড্রাইভাররা আবার অন্য, তাদের ডিমান্ড কিন্তু পুরাটা সরিয়ে দেওয়া। কারণ কি, তারা তো তাদেরকে এই মূল্য বৃদ্ধিটা পাস অন করবে, তারা করবে অবশ্যই। আলটিমেটলি এই যে আমাদের ঢাকায় যেসব পণ্য আসে, তারপরে এক্সপোর্টের জন্য ট্রাক ভাড়া কত দাঁড়ায় আমরা কিন্তু কেউ জানি না। সো এটা কিন্তু লং টার্ম ইম্প্যাক্ট কি হবে আমরা কিন্তু কেউ জানি না। সো এরকম ধরনের ভাবে পৃথিবীতে কখনো আমার জানার মতে তেলের দামের বৃদ্ধি করা হয় না। আমি একটা 1 মিনিটে বলতে হবে আপনাকে, এবং মাননীয় এমপি মহোদয় 1 মিনিটে বলবেন, শেষ সময় করতে চাচ্ছি। আপনি বলছিলেন 2 মিনিট করে, যাই হোক ধন্যবাদ। আমি ডক্টর সেলিম মাহমুদের কথাটির জবাব দিতে চাই। সেটি হচ্ছে, উনি বললেন যে আমি বলেছি যে কেন প্রতিদিন নয়। বিষয়টি আসলে আমি এভাবে বলিনি, আমি বলেছি যে অ্যাডজাস্টমেন্টের যে বিষয়টি, দামের যে অ্যাডজাস্টমেন্ট, যখন বাড়ানো হলো তখন বাড়ালে ঠিক আছে, বা যখন কমানো হলো তখন কেন কমানো হলো না, আমি এই বিষয়টিকে ফোকাস করতে চেয়েছিলাম। এবং যেটি উনি নিজেও বলেছেন যে মান্থলি পাশের দেশে বাড়ানো হয়, তো এই অ্যাডজাস্টমেন্টটা আমরা কেন করতে পারলাম না। আর মূল বিষয়টি হচ্ছে, রাষ্ট্র হচ্ছে জনগণকে যে জিম্মি করে ফেললো। এখানে যে এক্সপার্ট উনি যেটা বললেন যে বিশ্বের কোথাও এরকম নজির নাই যে এভাবে বাড়ানো হয়। এবং বাস মালিকরা, ট্রাক মালিকরা এই যে মানে সুযোগটা নিল সরকারের কাছ থেকে। সরকার সেখানে কেন ব্যর্থ হলেন? ওনারা বারবার চেষ্টা করেন বলতে যে প্রাইম মিনিস্টার বার্তা দিয়েছেন, প্রাইম মিনিস্টার বলেছেন, প্রাইম মিনিস্টার তদারক করছেন, নজর রাখছেন। আলটিমেটলি সাধারণ মানুষের কি হচ্ছে? তারা তাদের ভোট দিতে পারছে না, তারা তাদের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিতে, তাদের যে জনজীবনের যে এই বিপর্যস্ত অবস্থা, সেখান থেকে তারা যে উঠে দাঁড়াবে। এই যে প্রথম আলো স্টোরি মোতাবেক দেশে প্রতিদিন 4 কোটি মানুষ ক্ষুধার্ত থাকে। এই যে ক্ষুধার্ত মানুষগুলো, এবং এই করোনাকালীন সময়ে যে 3 কোটির উপরে মানুষ যে এখানে বেকার হয়েছে, মানুষের জীবনের যে নাবিশ্বাস উঠে গেছে, সেই জায়গাটা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো? সেই জায়গাটা থেকে আমরা পরিত্রাণ চাই, এবং সেটিকে স্বাভাবিক করবার জন্য সরকারের যেই উদ্যোগ নেওয়ার কথা, সেটি সরকার নিয়েছেন কিনা আমার মনে হয় তারা সেটি নেননি। এবং আমরা সেখানে সবচেয়ে বড় কথা, মানুষের এখানে ভোটের অধিকার নেই, ভাতেরও অধিকার নেই। মানুষ এখন এখানে নাবিশ্বাস অবস্থার মধ্যে দিন যাপন করছে। সত্যি কথা যে কিছু মানুষ বেকার হয়েছে, কিছু মানুষ দরিদ্র হয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু যে পরিসংখ্যানটি দেওয়া হয়, সেই পরিসংখ্যানের পিছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে বলে আজকে পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি। সুতরাং যদি আপনাদের বা বিএনপির পক্ষ থেকে বলতে হয় যে এতজন মানুষ, আপনারা একটা স্টাডি করে দেখান আমাদেরকে যে এটি হয়েছে, তার আগে তো এটা সম্ভব নয়। আর ভোট আর ভাতের অধিকার যদি বলে থাকেন, সেটা কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে কায়েম করেছে জননেত্রী শেখ হাসিনাই। বিএনপির সময় কি ভোটের অধিকার ছিল? আমার তো মনে হয় সেই 1969 সন কিংবা বহুদলীয় গণতন্ত্র 78 সনে সামরিক আইন প্রশাসক প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম হানা ভোট দিল, পরে 79 সনে সেই সামরিক শাসন থাকার সময় আজকে 7ই নভেম্বর সিপাহী জনতার অভূতপূর্ব ভালোবাসার বেনিফিশিয়ারি সেই লোকটারে যেভাবে অভিষেক ঘটেছিল, অভিষেক ঘটেছিল অগণতান্ত্রিক পন্থায়, এবং বিএনপি একমাত্র দল যে বাংলাদেশে অগণতান্ত্রিক পন্থা শুরু করেছে, যে অগণতান্ত্রিক মাধ্যমে তারা দল গঠন করেছে, তারা ক্ষমতা দখল করেছে, দেশকে দ্বার প্রান্তে নিয়ে গেছে। এবং সাথে সাথে আপনি যদি চিন্তা করে দেখেন, এই হচ্ছে সমস্ত কিছু। হাওয়া ভবন থেকে করছেন, AK-47 দেখাচ্ছেন, মানুষকে ভয় দেখাচ্ছেন, ভোটাররা এখন ভোট কেন্দ্রে যাচ্ছে না। আপনারা যে এই অরাজক পরিস্থিতি তৈরি করেছেন, এখান থেকে মানুষ পরিত্রাণ চায়। এই জন্যই কিন্তু 2008 সনের পর বিএনপির এই অবস্থা। ওনারা সংসদে যেভাবে চিৎকার করেছেন, বাংলার জনগণ দেখে
গেছেন সেই 5 কন্যার চিৎকার যদি দেখে থাকি তাহলে আর বাংলাদেশে থাকা যাবে না। 5 কন্যার চিৎকার ছিল বলেই তো মানুষ আজকের 5 কন্যার 1 কন্যা এখানে আসেন। দর্শক আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন। অতিথিবৃন্দ আপনারা যারা ছিলেন এতক্ষণ আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো মুক্তমত এখানেই শেষ করছি। আশা করি সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।